17 বছর 6 মাস আর 14 দিন সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করার পরে আমার এই পুরস্কার। স্যার, আপনি খুন করেছেন এই কথাটা কি সত্যি? আর এও শোনা গেছে যে আপনি নাকি ঘনশ্যামকে আগে থেকে চিনতেন। আপনি ওই লোকটাকে কেন খুন করেছেন? সরে যান না। স্যার, এই প্রশ্নের উত্তর কিছু আমাকে দিতে হবে স্যার। বলুন স্যার, কথার উত্তর দিন স্যার। স্যার, আপনারা কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? আরে কে আবার এত রাতে ফোন করলো? প্রাইভেট নাম্বার। হ্যালো 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 স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে ও কিডন্যাপ করেছে স্যার, প্লিজ স্যার। কে বলছেন আপনি? স্যার, আমাকে প্লিজ বাঁচিয়ে নিন স্যার, প্লিজ। দেখুন এক মিনিট আপনি কোথায়? স্যার স্যার, একটা বিল্ডিং এ মানে ওই একটা বিল্ডিং এ Building? গোরেগাঁওয়ের ওখানে স্যার। আরে গোরেগাঁওতে কোথায়? স্যার, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ? কোথায় এটা? স্যার, বাঙ্গুর নগরে স্যার। স্যার প্লিজ স্যার, তাড়াতাড়ি আসুন। বাঙ্গুরনগরে? আপনি একটা কাজ করুন, আপনি হ্যালো হ্যালো বাঙ্গুরনগর। কেউ আছে এখানে? কেউ আছে এখানে? অদ্ভুত ব্যাপার, পুরো বিল্ডিংটায় খুঁজলাম কিন্তু কেউ নেই। মনে হচ্ছে কেউ মজা করেছিল আমার সঙ্গে। সরি স্যার, কিন্তু যে প্রাইভেট নাম্বার থেকে আপনার কাছে ফোন এসেছিল সেটা ট্রেস করা যায়নি। আরে ভাই, তো কি লাভ হলো? হ্যাঁ, আমি জানতে পারবো না যে ফোনটা কোথা থেকে এসেছিল? তুমি তো বড় বড় কথা বললে যে 8 ঘন্টার মধ্যে বলে দেবে। কিন্তু স্যার, এর লাস্ট লোকেশন গুড়েগড় বাঙ্গুরনগর বলছে। আরে ভাই, সেটা তো আমিও জানি, এছাড়া আর কিছু বলতে পারবে? হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, তাড়াতাড়ি গোরেগাঁও বাঙ্গুরনগরে চলে এসো। গোরেগাঁও বাঙ্গুরনগর? ওখানে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে ওখানে? হ্যাঁ। তুমি কি করে জানলে যে আমি তোমাকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ ডাকছি? আরে আমি তোমাকে বলেছিলাম না, 2 দিন আগে ওই বিল্ডিং এ আমি গিয়েছিলাম। কিছু হয়েছে ওখানে? লাশ পেয়েছি আমি এখানে। লাশ? একটা মেয়ের লাশ? তুমি এখানে তাড়াতাড়ি এসো।
কি হচ্ছে এখানে? হ্যাঁ, ক্রাইম সিন এটা, কোনো পিকনিক স্পট নয়। এখানে ফটো তুলতে পারবে না। দ্বিতীয়বার দেখলে না, এই মোবাইল ফোন এগুলো সব বাজেয়াপ্ত করে দেবো। স্যার, হ্যাঁ, অভিজিৎ আসছে। কি হয়েছে দয়া? কার বডি? আরে বলো না ভাই, আরে কি সাসপেন্সে রাখছো? ফোনেও কিছু বললে না। অভিজিৎ, আগে লাশটা দেখে নাও। সমস্ত সাক্ষ্য প্রমাণ ঘনশ্যামের বিরুদ্ধে। সেই জন্য ঘনশ্যামকে এই আদালত খুনি প্রমাণিত হওয়ায় 12 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। তোর 12 বছরের জেল নয়, তোর ফাঁসি হওয়া উচিত ছিল। ফাঁসি। তুই যেদিন বাইরে বেরোবি আমি তোকে ছাড়বো না। অভিজিৎ, ছাড়ো ওকে। কি করছো তুমি? এ তো ঘনশ্যাম স্যার। কি হয়েছে? কে মেরেছে? কে আর কবে? সেটা তুমি আমাদের বলবে অভিজিৎ। আমি কিছু বুঝতে পারছি না স্যার। অভিজিৎ, ঘনশ্যাম শেষবার তোমার সাথে কথা বলেছিল পুরো 45 সেকেন্ড পর্যন্ত। না স্যার, আমার কাছে কোনো কল আসেনি। আমি এত বছরে ওর সঙ্গে কোনো কথাও বলিনি। তাহলে ঘনশ্যামের মোবাইল ফোনে তোমার নাম্বার কিভাবে এলো? 2 দিন আগে লাস্ট কল করেছিল, আর সেটাও তোমাকে। এটা কি করে হতে পারে? কি করতে এসেছিলে 2 দিন আগে এখানে? ওই আমি একটা মেয়েকে বাঁচাতে এসেছিলাম এখানে। একটা মেয়েকে বাঁচাতে? স্যার, 2 দিন আগে রাতে আমার একটা ফোন এসেছিল। একটা মেয়ে ফোন করে বলল যে ও বিপদে পড়েছে আর কেউ ওকে প্রাণে মারতে চাইছে। এখানকার অ্যাড্রেস দিয়েছিল বলেই এখানে এসেছিলাম। আর এই কথাটা আমি দয়াকে বলেও ছিলাম। আচ্ছা, কল মেয়েটা করেছিল নাকি ঘনশ্যাম করেছিল? স্যার, মেয়েদের গলার স্বর আমি বুঝতে পারি। ওটা একটা মেয়েই ছিল। অভিজিৎ, তুমি যখন এখানে এসেছিলে তখন 2জন লোক তোমাকে দেখেছিল, কিন্তু ওরা 2জন তো অন্যরকম গল্প বলছে। আপনারা 2জন একটু এখানে আসুন। ইনি কি ছিলেন? হ্যাঁ স্যার, এই স্যার রাত্রির 3টের সময় বিল্ডিং থেকে বেরিয়ে আসছিলেন। উনি বেশ ঘাবড়ে ছিলেন। ওনাকে দেখে এটা মনে হয়েছিল যেন স্যার উনি কারুর সাথে মারপিট করে এসেছেন। তার কারণ হলো যে আমি এখানে টেনশনে পড়ে গিয়েছিলাম। ওই মেয়েটাকে খোঁজার জন্য পুরো বিল্ডিংটা আমায় খুঁজতে হয়েছে। আমি 2 ঘন্টা ধরে এখানে ছিলাম। আমি সত্যি বলছি স্যার, কেউ আমাকে ফাঁসাচ্ছে স্যার। ঠিক আছে, আপনারা 2জনে যেতে পারেন। থ্যাংক ইউ। অভিজিৎ, 2 দিন আগে ঘনশ্যাম তোমাকে ফোন করেছিল। সেই ঘনশ্যাম যাকে তুমি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলে 12 বছর আগে। আর আজ ওর লাশ পেয়েছি আমরা। অদ্ভুত ব্যাপার স্যার। 12 বছর আগে আমি কাউকে হুমকি দিয়েছিলাম, আর আপনি এখন ভাবছেন যে আমি তাকে মেরে নিজের কথা রেখেছি। এটা পুরোপুরি ভুল স্যার। সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা তো ব্যালিস্টিক রিপোর্টই বলে দেবে। তোমার বন্দুকটা
অভিজিৎ, বন্দুকটা। বন্দুক থেকে বেরোনো সব কটা গুলিতে একটা বিশেষ ধরনের মার্কিং হয়, আর এই মার্কিং খুব ইউনিক, ঠিক তেমনই যেমন ফিঙ্গারপ্রিন্ট। যদি দুটো গুলির ওপর এক ধরনের মার্কিং থাকে, তার মানে দুটো গুলি একটাই বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। কিন্তু বস, যদি দুটো গুলির ওপর আলাদা মার্কিং থাকে, তার মানে এটা পরিষ্কার দুটো গুলি দুরকম বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। বস, এটা হচ্ছে সেই গুলি যেটা আমরা ঘনশ্যামের বডি থেকে পেয়েছি, আর এটা হচ্ছে সেই গুলি যেটা আমি এক্ষুনি অভিজিতের বন্দুক থেকে ছুঁড়েছি। দুটো গুলি এক ধরনের, তার মানে এটা পরিষ্কার যে দুটো গুলি অভিজিতের বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। এটা হতে পারে না স্যার। ওই রাতে আমার বন্দুক থেকে আমি কোনো ফায়ার করিনি, এটা মিথ্যে। অভিজিৎ, তুমি আমার টেস্টকে ভুল প্রমাণ করতে পারো না। যেটা বাস্তব সেটা সামনে আছে। কিন্তু স্যার, আপনি জানেন যে একটা মেয়ে আমায় ফোন করেছিল, আমাকে ইচ্ছে করে ওখানে ডাকা হয়েছিল, আর ওখানে ওই ঘনশ্যামের লাশটা রেখে দেওয়া হয়। এটা একটা ষড়যন্ত্র স্যার। অভিজিৎ ঠিকই বলছে, ওনাকে নিশ্চয়ই কেউ ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ ডক্টর সালুখে, নিশ্চয়ই কেউ অভিজিৎ স্যারের বন্দুকটা চুরি করে সেই বন্দুকটা দিয়ে ঘনশ্যামকে খুন করেছিল। না ফ্রেডি, আমার বন্দুকটা আমার কাছেই ছিল, এটাকে কেউ চুরি করেনি। তাহলে একটা কথা বলো অভিজিৎ, তোমার বন্দুক থেকে চালানো গুলি ঘনশ্যামের শরীরে কিভাবে গেল? স্যার, আমি আমার বন্দুক থেকে কোনো গুলি চালাইনি। আপনি দেখেও ছিলেন যে আমার বন্দুকে সবকটা গুলি ছিল। স্যার, আপনি আমাকে একটু সময় দিন স্যার, আমি সত্যিটা বের করে আনবই। আসল খুনিকে আপনার সামনে দাঁড় করাবো স্যার। না, তুমি কোথাও যাবে না। মানে এই কেসের ইনভেস্টিগেশন থেকে তুমি দূরে থাকবে। অভিজিৎ, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। ঘনশ্যামকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করছি। স্যার, আপনি অভিজিৎকে গ্রেপ্তার করবেন? হ্যাঁ দয়া, আবেগের দৃষ্টিতে অপরাধীদের দেখতে নেই, আর যতক্ষণ পর্যন্ত অভিজিৎ নির্দোষ প্রমাণিত না হচ্ছে, ওকে জেলেই থাকতে হবে। আমি ঘনশ্যামকে খুন করিনি স্যার, আর আপনি জানেন আমি সত্যি কথা বলছি। আর তা সত্ত্বেও আপনি আমার সঙ্গে এরকম। অভিজিৎ, তোমার ব্যাচ। স্যার, অভিজিৎ, তুমি সিআইডির একজন সিনসিয়ার অফিসার, আর আমরা সবাই তোমাকে নিয়ে গর্ব করি। কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত আইনে বাঁধা।
তোমার ব্যাচটা দাও অভিজিৎ। স্যার প্লিজ প্লিজ স্যার যাবেন না স্যার আমাদের প্রশ্ন স্যার একটু বলুন স্যার কি হয়েছিল স্যার না না সরে যান, সরে যান। এইভাবে এড়িয়ে যেতে পারেন না স্যার সরে যান। স্যার অভিজিতের সঙ্গে এরকম কেন হলো স্যার আপনি খুন করেছেন এই কথাটা কি সত্যি? আর এও শোনা গেছে যে আপনি নাকি ঘনশ্যামকে আগে থেকে আমি তোমাকে কথা দিচ্ছি অভিজিৎ, যে তোমাকে ফাঁসিয়েছে না, আমার কাছ থেকে তার নিস্তার নেই। তাকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি, জ্যান্ত পুঁতে দেবো। 17 বছর 6 মাস 14 দিন সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করার পরেও আমার এই পুরস্কার। হেড্রিক, পঙ্কজ, খোঁজ নাও এই ঘনশ্যামের ব্যাপারে সবকিছু খোঁজ নাও। প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে আসো। কবে জেল থেকে পালিয়েছে, কোথায় গিয়েছে, প্রত্যেকটা। ইয়েস স্যার। তাড়াতাড়ি। আর পুরবি, দেখো অভিজিতের কে কে শত্রু আছে, আর এটাও খোঁজ নাও এর মধ্যে কজন মহিলা আছে। নাম ধাম বের করো সবার। শেষবার অভিজিৎকে কোনো মহিলাই ফোন করেছিল। স্যার হতে পারে এই খুনি ওই মহিলাকে দিয়ে এই কাজটা করিয়েছে। অনেক কিছু হতে পারে দয়া, অনেক কিছু। বস, কি ব্যাপার হঠাৎ ডেকে পাঠালে? দেখো শালুকে, তুমি তো বলেই দিয়েছো অভিজিতের বন্দুক থেকে গুলি চালানো হয়েছে, অভিজিৎ চালিয়েছে, কিন্তু এটা হতে পারে না। তুমি জানতে যে ওই বন্দুকটা অভিজিতের কাছে 24 ঘন্টা থাকে। বুঝে উঠতে পারছি না যে ওই বন্দুকটা কারোর কাছে গেল কিভাবে, গুলি চালালো কি করে ওটা দিয়ে। বস, কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু বাস্তবটা হচ্ছে এই যে অভিজিৎই গুলিটা চালিয়েছে। না ডক্টর, অভিজিৎ যখন বলছে ও গুলি চালায়নি, তাহলে গুলি চালায়নি, কেউ ওকে ফাঁসাচ্ছে। কোনো তো একটা পদ্ধতি আছে যার থেকে এটা জানা যাবে যে অভিজিতের বন্দুক থেকে ওই গুলি কি করে ঘনশ্যামের বডিতে গেল। যদি লাশটা আমি সেদিনই পেয়ে যেতাম যেদিনও খুন হয়েছিল, কোনো ঝামেলাই হতো না। জানা যেত যে অভিজিতের হাতে গান পাউডার আছে না নেই। এই জন্যই তো স্যার খুনি ওই লাশটাকে 2 দিন লুকিয়ে রেখেছিল, যাতে গান পাউডারে ট্রেস করা না যায়। ভীষণ চালাক ওই খুনি, চালাক। ও আমাদেরকে খেলাতে চায়। মাই গড, এটা আমি কেন ভাবিনি। বস, একটা উপায় আছে। কি? বস, আমি এখানে একটা মানুষের ড্যামি তৈরি করার চেষ্টা করেছি। হাড়গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এর ভেতরে যে ছোট ছোট জেলের প্যাকেট আছে, তোমরা ভেবে নাও এগুলো হচ্ছে ভেতরের অর্গানস। দয়া, তুমি একটা কাজ করো, এর ওপর এমন ভাবে গুলি চালাও যেন গুলিটা ওর হাড় ভেদ করে সোজা ওর হার্টে গিয়ে লাগে। ঠিক যেভাবে খুনি ঘনশ্যামের ওপর গুলি চালিয়েছিল। রাইট। হ্যাঁ স্যার, দয়া 7 ফিট দূর থেকে। এই দেখুন স্যার, এই সমস্তগুলি সামনে থেকে একটু তুবড়ে গেছে, ভোঁতা হয়ে গেছে। সারিকা, একটা কাজ করো, তুমি ওই গুলিটা নিয়ে এসো যেটা আমরা ঘনশ্যামের বডি থেকে পেয়েছিলাম। এই গুলি তো একদম ঠিক আছে স্যার, এ তো একদম চ্যাপ্টা হয়নি। একদম ঠিক। বস,
গুলি যখন কোনো হার্ড সারফেসকে ভেদ করে যায়, সামনেটা একটু তুবড়ে যায়, ভোঁতা হয়ে যায়। এর উপর যখন গুলিটা ছোড়া হয়েছে তখন গুলিটা প্রথমে হাড়ে আঘাত করেছে, তারপরে গিয়ে হার্টে ঢুকে গিয়েছে, আর হাড়ে আঘাত লাগার কারণে ওই গুলিটা সামনেটা তুবড়ে গেছিল। ঠিক এইভাবেই ঘনশ্যামের উপরও গুলি চালানো হয়েছিল। কিন্তু ঘনশ্যামের বডি থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটা তো ঠিকই আছে। তার মানে হলো অভিজিতের বন্দুক থেকে চালানো গুলি থেকে ঘনশ্যামের খুন করা হয়নি। এক্স্যাক্টলি, কারণ অভিজিতের বন্দুক থেকে ছোড়া গুলিটা তো কিছুই হয়নি। তার মানে স্যার, ঘনশ্যামকে গুলি অন্য কোনো বন্দুক থেকে মেরেছে, আর মারার পরে অভিজিতের বন্দুক থেকে বেরোনো গুলিটাকে ঘনশ্যামের বডিতে যে গুলিটা ছিল তার সাথে বদলে দেয়। একদম ঠিক বলেছ দা। আসলে কেউ ঘনশ্যামের ভেতরে যে গুলিটা ছিল সেটা বার করেছে, আর অভিজিতের বন্দুকের গুলি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আর এই কাজটাকে কোনো এক্সপার্ট খুব সূক্ষ্মভাবে করেছে। বস, খুনি কোন একজন সার্জেন্ট। রবি, অভিজিতের শত্রুদের লিস্ট বার করেছো? কোনো মহিলা আছে? স্যার ওই লিস্টে কোনোই মহিলা নেই, আর যতই লোক আছে সেই লিস্টে তাদের মধ্যে কেউই অভিজিৎ স্যারের সাথে কন্ট্যাক্ট করেনি। আর স্যার কিছু লোক তো জেলে আছে। কিন্তু স্যার, খুনির কাছে অভিজিৎ স্যারের চালানো গুলি কোথা থেকে এলো? সেটাই তো কোন জায়গা হতে পারে সেটা, যেখান থেকে অভিজিতের বন্দুক থেকে চালানো গুলিটা খুনি অক্ষত অবস্থায় পেয়ে যায়? কোন জায়গা? স্যার, একটা জায়গা আছে, পুলিশ ফায়ারিং রেঞ্জ। অভিজিৎ, তুমি শেষবারের মতো পুলিশ ফায়ারিং রেঞ্জে কবে গিয়েছিলে? আমার মনে হচ্ছে 15-20 দিন আগে গিয়েছিলাম। কেন? কেউ তোমার বন্দুক থেকে বেরোনো গুলি ঘনশ্যামের বডিতে দিয়ে তোমাকে ফাঁসিয়েছে। ও, ফায়ারিং রেঞ্জ থেকে আমার গুলি চুরি করেছে। কিন্তু ভাই, ওখানে তো অন্য কপেরাও তো ফায়ার করে, ওদের বন্দুক থেকে তো গুলি চলে, তো খুনি আমার গুলি কি করে খুঁজে পেল? কেউ একজন তো ছিল যে তোমার উপর নজর রাখছিল। আচ্ছা, ওই দিন ফায়ারিং রেঞ্জে কিছু অদ্ভুত ব্যাপার তুমি দেখেছো? অদ্ভুত কিছু? হ্যাঁ। আমি সকালে তাড়াতাড়ি পৌঁছে যাই, একা ছিলাম আর একজন স্টাফ মেম্বার ছিল, ব্যাস আমরা দুজন। ফায়ারিং রেঞ্জ। এই চেঞ্জ করো ফার্স্ট। আরে দয়া, আরে কেমন আছো ভাই? গুড। অনেকদিন পরে এখানে এলে। এই অভিজিতের ব্যাপারটা নিউজে পড়লাম, এটা কি সত্যি? আচ্ছা শোনো না, আমি এখন একটু তাড়ায় আছি, কিছু কাজ আছে। আচ্ছা, পরে কথা হ্যাঁ, বলবো আমি। হ্যাঁ, বাই 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 বাই। বাই বাই। এস স্যার। এখানে ফায়ারিং রেঞ্জে যত স্টাফ আছে আপনার, মানে ক্যান্টিনের লোক, পিয়ন, পরিষ্কারের লোক আর সিকিউরিটি, এদের সবার আইডি ডিটেল চাই আমাদের এক্ষুনি। এই ছিল সে, এই রমেশ। স্যার, এ তো চাকরি ছেড়ে দিয়েছে। কবে কবে ছেড়ে দিয়েছো? এই তো 15ই নভেম্বর। স্যার, এ 2 মাসের জন্য এসেছিল। 15ই নভেম্বরের আশেপাশে আমিও ছিলাম ফায়ারিং রেঞ্জে। পঙ্কজ, একটা কাজ করো, এই রমেশের ব্যাপারে সবকিছু জানো। এই রমেশ চাকরি কেন ছেড়ে দিল? হয়তো ওর ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছিল। ও ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, তুমি এই রমেশকে আগে কখনো দেখেছো? না, ব্যাস ওই দিনই দেখেছিলাম ফায়ারিং রেঞ্জে, তার আগে ওকে আমি দেখিনি কোনোদিন। ও, আর ফায়ারিং রেঞ্জে রমেশ ছাড়া
আর কেউ ছিল না, না তাই তো? অন্য কেউ ছিল না, শুধু এ ছিল আর কেউ না। একটু একটু মনে করার চেষ্টা করো, ওই দিন কি ঘটেছিল, মানে ওই রমেশের ব্যাপারে কি মনে আছে তোমার? আমি সকালে ওখানে পৌঁছই আর টোকেন, ও যখন আমাকে চশমাটা দিয়েছিল তখন ওর পকেট থেকে পড়েছিল। টোকেন? কিরকম টোকেন? আরে ওই যে হয় না, ওই ব্যাংকের টোকেন। এই যে স্যার গিয়ার। থ্যাংক ইউ। আরে শোনো, বলুন স্যার। এই যে দেখো, এই তোমার পকেট থেকে টোকেনের মতো কি একটা পড়লো। ও এটা ব্যাংকের টোকেন স্যার। অ্যাকচুয়ালি পুরোনো নোট বন্ধ হয়ে গেছে তো, তাই ব্যাংক এই ধরনের টোকেন দিচ্ছে স্যার। 40 নাম্বার। ব্যাংকের নাম তো মনে পড়ছে না, কিন্তু টোকেনে 40 নাম্বার লেখা ছিল। হ্যালো, কি? ওকে, ঠিক আছে, ওকে ওকে। পঙ্কজের ফোন ছিল। রমেশের আইডিতে যে অ্যাড্রেস আছে ওটা ফেক, আর ওর মোবাইল নাম্বারটাও ভুল নাম্বার দিয়েছে। সমস্ত কিছুই আগে থেকে প্ল্যান করা হয়েছিল। চলো, অন্তত এটা তো পরিষ্কার হলো যে ওই রমেশই আমার বুলেট চুরি করেছিল আর ঘনশ্যামের বডিতে ঢুকিয়ে দেয়। কিন্তু ও এসব করছে কেন? খোঁজ নিচ্ছি। পুরবী, তুমি আর ফ্রেডি ওখানে পুলিশ ফায়ারিং রেঞ্জের আশেপাশে যতগুলো ব্যাংক আছে সেখানে যাও, আর খোঁজ নাও যে কোন কোন ব্যাংক নিজের কাস্টমারদের টোকেন দেয়, আর 15ই নভেম্বর 40 নম্বর টোকেন কাকে দেওয়া হয়েছিল এটাও খোঁজ নাও। আমি তোমাকে একটা ফটো পাঠাচ্ছি, এই লোকটাকে আমাদের খুঁজতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। পুরনো নোটকে নতুন নোটে বদলাতে গেলে তাকে ফর্ম ফিল আপ করতে হয়, তার সাথে আইডি প্রুফও দিতে হয়। তারপরে আমরা একটা টোকেন ইস্যু করি। যাকে এই 40 নাম্বারের টোকেন দেওয়া হয়েছে তার আইডি আমাদের কাছে আছে। স্যার, 15 আর 18 নভেম্বরের মাঝে যে ইনফরমেশন দরকার এই ফাইলে পেয়ে যাবেন। স্যার স্যার এটাই সেই লোকটা যার ছবি দয়া স্যার পাঠিয়েছে। আমাদের কাজ কমপ্লিট। এবার ওই অভিজিৎ জেলের ভেতর পচে মরবে। এখন কে আসতে পারে? তুই কাউকে ডেকেছিস নাকি? কই না তো, দাঁড়া আমি দেখছি। এক মিনিট, সিআইডি আমার পিছু নিয়েছে। প্লিজ, আপনাদের সাহায্যের প্রয়োজন আমার। সিআইডি অফিসার অভিজিৎ? আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমি শুধু একটু লুকিয়ে থাকতে চাই। আমি লুকিয়ে থাকবো। এই, পিছিয়ে যা। আরে এখানে কি করছে? জানি না। অভিজিৎ, আমরা জানি তুমি ভেতরে আছো। বেটার এটাই হবে, তুমি নিজেকে আমাদের কাছে সারেন্ডার করো। এই দরজা খুলবি না, খুলবি না, খুলবি না, নাহলে কিন্তু সোজা ঠুকে দেবো একদম।
অভিজিৎ, আমি 3 পর্যন্ত গুনবো। 1। প্লিজ প্লিজ আমাদের যেতে দিন প্লিজ। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, কোনো কথা নাই, বস চুপ করে, বস বস বস। 2। 3। এই, খবরদার, এক পাও যদি এগিয়েছে তাহলে কিন্তু তোকে গুলি করবো। এই পিছিয়ে যা। স্যার অভিজিৎ, আনমোলকে যেতে দাও। না দয়া, যদি একটু চালাকি করো না, আমি 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 কিন্তু তোকে মেরে দেবো। অভিজিৎ, ভুল করো না, বন্দুকটা দিয়ে দাও আমাদের। স্যার, আমি যা করছি তা ঠিক করছি। এটা তুমি কি করছো অভিজিৎ? স্যার, আমি ঘনশ্যামকে খুন করিনি, আমি খুনি নই স্যার, আমি খুনি নই। অভিজিৎ, আনমোলকে ছেড়ে দাও। দেখো অভিজিৎ, ছেলে মানুষই করো না। আনমোলকে যেতে দাও। না না অভিজিৎ না। না স্যার, দয়া, আমাকে যেতে দাও। স্যার 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 প্লিজ আমাকে যেতে দিন স্যার। অভিজিৎ, ছেড়ে দাও, নাহলে আমি গুলি করে দেবো। না দয়া, তুমি আমাকে মারতে পারবে না, আমি জানি, আমাকে যেতে দাও। অভিজিৎ, আমাকে বাধ্য করো না, নাহলে আমি গুলি করে দেবো। স্যার, স্যার প্লিজ গান রেখে দিন স্যার। স্যার গুলি চালাবেন না প্লিজ স্যার। অভিজিৎ, 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 কেন কেন অভিজিৎ? এবার আপনাদের আর কোনো বিপদ ঘটবে না। আমাদের জন্য আপনাদের যে অসুবিধা হয়েছে সেজন্য আমি ক্ষমা চাইছি। ভালো হয়েছে সিআইডি নিজে হাতে করে ওকে মেরে দিয়েছে। আমরা তো অভিজিৎকে শুধু জেলে পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু সিআইডি তো ওকে প্রাণেই মেরে দিল। হ্যাঁ, ভালোই হয়েছে ও এখানেই মরেছে, না হলে ও জেলে পচে পচে মরতো। ঘনশ্যামকে মারলাম আমরা, আর ফেঁসে গেল বেচারা অভিজিৎ, তাই না? আসলে কি আমাদের প্ল্যানিংটা এত সলিড ছিল। নেহা, ওই ঘনশ্যামের সাথে বন্ধুত্ব করে আমি ওকে জালে ফাঁসালাম, তারপর ওকে ওই বিল্ডিং এ ডাকলাম। নেহা কোথায় তুমি? গেল কোথায়? আমাকে তো এখানেই অপেক্ষা করতে বললো। কে তুমি? আর তারপর ওই ঘনশ্যামকে ওখানেই গুলি করে মারলাম। আর আমি গুলিটা বদলে দিলাম, অভিজিতের গুলি ওর শরীরে ভরে দিলাম।
সিআইডি অফিসার অভিজিৎ, গুড বাই। অবশেষে আমাদের প্রতিশোধ পূরণ হলো। এখন আবার কে? অভিজিৎ? তুমি তুমি তো তুমি তো মরে গেছিলে। আরে কি করবো, আমার কিছু জিনিস এখানে ফেলে গেছি, সেটাই নিতে এসেছি। ক্যামেরা, যা তোমরা এখানে বলছিলে সেগুলো আমি রেকর্ড করছিলাম। সব গল্প একেবারে পরিষ্কার। হ্যাঁ, আমরা খোঁজ নিয়ে দেখেছি ঘনশ্যামের শরীরের ভেতর যে গুলিটা ছিল না, সেটা তোমরা বদলে দিয়েছো, ব্যাস। কিন্তু আর কোনো প্রমাণ ছিল না যে তোমরা ঘনশ্যামকে কিভাবে মেরেছিলে আর কেন মেরেছো। আমরা তো আমাদের প্রমাণ পেয়ে গেছি, তোমরা দুজনেই এই ক্যামেরাতে স্বীকার করে নিয়েছো। একটা কথা বলো, অভিজিৎ তোমাদের কি ক্ষতি করেছে? ওর সঙ্গে তোমাদের কিসের শত্রুতা? ওকে কেন ফাঁসিয়েছিলে? কেন? কিছু বছর আগে অভিজিৎ একটা কেসে আমার বাবাকে অ্যারেস্ট করেছিল, এই জন্য। তোমার জন্য আমার বাবার যাবজ্জীবন জেল হয়। কে তোমার বাবা? কেশরিয়া শঙ্কর। এশারিয়া শঙ্কর, যে কিডনির চোরা কারবারি, ওকে জেলে ঢুকিয়ে আমি কোনো ভুল কাজ করিনি। একজন বাবাকে তার বাচ্চাদের থেকে দূরে রেখে তুমি বলছো তুমি কোনো দোষ করনি? আমরা তোমার উপর নজর রাখতে শুরু করে দিলাম। আমরা তোমার এবং ঘনশ্যামের শত্রুতা সম্পর্কে জানতাম। আমাদের শুধুমাত্র একটা সুযোগের দরকার ছিল। আর সেই সুযোগ পেয়ে গেলে যখন ঘনশ্যাম জেল থেকে ছাড়া পায়। এবার ঘনশ্যামকে খুন আর একজন সিআইডি অফিসারকে জেনে শুনে ভুল বদনাম চাপিয়ে দেওয়ার অপরাধে তোমাদের দুজনের কঠোরতম শাস্তি হবে। নিয়ে যাও এদের। চল। অভিজিৎ, স্যার, কাজে লেগে পড়ো।